শুন পৌষ্টিক গ্রন্থিগুলো, পৌষ্টিক গ্রন্থির প্রথমে আছে দেখবি লালা গ্রন্থি। আমাদের 3টে লালা গ্রন্থি আছে। লালা গ্রন্থি, লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে না আমাদের মল্টোজ বলে একটা মানে লালা রস উৎসেচক বেরোয়। ঠিক আছে, আগে শুন লালা গ্রন্থিগুলোর নাম। লালা গ্রন্থিতে দেখবি একটা আছে সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার, সাব লিঙ্গুয়াল আর প্যারাটিড, 3টে গ্রন্থি আছে, তাই তো। কোনোটা আছে কানের নিচে, আগের দিন বলছিলাম হয়তো, কানের নিচে থাকে, তারপরে এই যে জিভের নিচে থাকে, বলছিলাম না, চোয়ালে থাকে, চোয়ালে 3টা লালা গ্রন্থি আছে। কী কী নাম লালা গ্রন্থি জোড়াগুলোর নাম? সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার, সাব লিঙ্গুয়াল। মনে রাখতে হবে, দেখ নামগুলোতে মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, নামগুলো তো মুখস্থই করতে হবে। যেমন এটার নাম মোবাইল, কেউ বুঝাই দিয়েছে যে এটার নাম মোবাইল, এইরকম করে আইলো নামটা মুখস্থই হয়ে গেছে। সেরকম এই নামগুলো কিছু করার নেই। যেমন এইটা কী বলা হয়, দেখ এটা কী বলা হয়, চার, মুখস্থই না করেছিস এটা চার। প্রথম যখন মুখস্থ করেছিস তখন বিশাল অসুবিধা হচ্ছিল, কোনটা 4 কোনটা 5। এখন ছোটো ছিল যারা দেখবি 1 2 3 4 লিখছি, তারা দেখবি এটা 4 বললে এটা লিখতেই পারে না, পারবে কি? তো ওদের যেমন অসুবিধা হচ্ছিলো, তখন তোদেরও প্রথম নামগুলোতে অসুবিধা হবে। তুই যখন প্রথম হাঁটতে শিখেছিলি, প্রথমে কি ভালোভাবে হাঁটতে শিখে গেছিলি, পড়িয়াছিস, সেরকম নামগুলো মুখস্থ করতে প্রথম অসুবিধা হবে, অড লাগবে। কিন্তু কিছু করার নাই, নাম্বার পাতি হলে নামগুলো মুখস্থ করতে হবে, এলোপ্যাথিক ওষুধের মতন গিলে দিতে হবে, কিছু করার নাই। নামগুলোতে কিচ্ছু করার নাই, মুখস্থই করতে হবে। তাহলে লালা গ্রন্থি আমরা বললাম কী কী আছে, একটা আছে প্যারাটিড গ্রন্থি, সাব লিঙ্গুয়াল আর সাব ম্যান্ডিবুলার, 3টে গ্রন্থি আছে। দেখ সাব লিঙ্গুয়াল, প্যারাটিড আর সাব ম্যান্ডিবুলার। কোথায় কোথায় থাকে? দুপাশে থাকে কানের নিচে, এই যে কানটা দেখতে হচ্ছে, কান, এই কানের নিচে থাকে। কোনোটা চোয়ালে থাকে, ঠিক আছে, আর একটা থাকে এই জিভের নিচে। ঠিক আছে, 3টে লালা গ্রন্থি থাকে। ঠিক আছে, লালা রসে থাকে টায়ালিন, লালা রসে কী থাকে? টায়ালিন বলে একটা উৎসেচক থাকে। লালা রসে কী থাকে শুন রে, লালা রসে টায়ালিন নামক উৎসেচক থাকে, টায়ালিন, টায়ালিন উৎসেচক থাকে। এই টায়ালিন শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। শ্বেতসারকে কিসে পরিণত করে? মল্টোজ। তাহলে টায়ালিন কাকে কিসে পরিণত করে? শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। মনে রাখবি এটা মুখস্থ রাখতে হবে যে টায়ালিন শ্বেতসারকে, এই যে আমাদের মুখে যে লালাটা আছে না, মুখে যে লালা রসটা, না কার্বোহাইড্রেটকে পচাইতে পারে মানে হজম করতে পারে। কাকে হজম করতে পারে? 3টে খাবার পড়েছে, একটা কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। কার্বোহাইড্রেটকে হজম কে করতে পারে? এই যে লালা রসে যে উৎসেচকটা থাকে। লালা রসে কোন উৎসেচক থাকে? 4টে MCQ দিতে পারে। টায়ালিন শ্বেতসারকে কিসে পরিণত করে? মল্টোজে। এই লালা রস না কিন্তু প্রোটিনকে ভাঙিতে পারে না, ইয়ার এত ক্ষমতা নাই প্রোটিনকে আর ফ্যাটকে ভেঙে দিবে। ইয়ার ক্ষমতা এইটুকুই যে ও শ্বেতসারকে মল্টোজে পরিণত করতে পারবে, মানে গ্লুকোজকে ভাঙিতে পারবে। ইয়ার মেন কাজ শুধু গ্লুকোজটাকে ভাঙতে পারবে। গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট নামে জানিস তো, কার্বোহাইড্রেট। তাহলে টায়ালিন কাকে ভাঙতে পারবে? কার্বোহাইড্রেটকে ভাঙতে পারবে, কিন্তু প্রোটিনকে আর ফ্যাটকে ভাঙতে পারবে না। ঠিক আছে, তো কার্বোহাইড্রেটকে শ্বেতসারকে ভেঙে কিসে পরিণত করে? মল্টোজে পরিণত করে। মনে রাখবি এটা। ঠিক আছে, এটা হলো লালা গ্রন্থি। তারপরে দেখাচ্ছে যকৃতের অবস্থান। আমরা প্রথম যে ইউনিট টেস্ট তখন পড়াইছিলাম, যকৃতের অবস্থান কিন্তু আমরা পড়াবো নাই। যকৃৎ বল, পাক গ্রন্থি বল, আন্তরিক গ্রন্থি, এগুলোর অবস্থান আমরা পড়াইছিলাম। যকৃৎ মনে আছে তো, সে মধ্যচ্ছদার নিচে মেরুদণ্ডের দুপাশে এরকমভাবে পড়াইছিলাম প্রথম চ্যাপ্টারতে। তো যকৃতের অবস্থান তাহলে আমরা পড়াচ্ছি না। তো যকৃতের নাম শুনেছিস কেউ? পিত্তথলির নাম শুনেছিস? যকৃতে পিত্তথলি থাকে, পিত্তথলি থেকে একটা রস বার করে, সেটার নাম হচ্ছে পিত্তরস। এটা হচ্ছে লালা গ্রন্থি থেকে, ঠিক আছে। আর পরেরটা আমরা পড়ছি যকৃৎ গ্রন্থি। যকৃৎ মানে লিভার। এই লিভারে কি থাকে? পিত্তথলি। লিভারে কি থাকে? পিত্তথলি। তাহলে পিত্তথলি থেকে কি রস বেরোবে?
পিত্তরস বেরোবে। আর এই পিত্তরস শুনবি, এই পিত্তরস ফ্যাটকে ভাঙতে সাহায্য করে। এই পিত্তরস কাকে ভাঙতে সাহায্য করে? ফ্যাটকে। বলে দিচ্ছি, এদিকে শুনবি মন দিয়ে একদম। ফ্যাটকে, এই ফ্যাটকে ভাঙিয়ে ফ্যাটি অ্যাসিড করে। ফ্যাটকে ভাঙিয়ে ফ্যাটি অ্যাসিড, আরেকটা করে গ্লিসারিল। গ্লিসারিলে পরিণত করে। তাহলে কি বললাম দেখ, টায়ালিন শ্বেতসারকে ভাঙিয়ে কিসে পরিণত করে? পিত্তথলি থেকে বেরোয় পিত্তরস, সেই সবুজ রঙের দেখবি, মাছে টাছেও দেখতে পাওয়া যায় সবুজ রঙের। পিত্তথলি থেকে কি বেরোয়? পিত্তরস। পিত্তরস কাকে ভাঙে? ফ্যাটকে ভাঙে কিসে পরিণত করে? আর গ্লিসারিল পরিণত করে। তারপরে দেখা যাচ্ছে অগ্নাশয়। ঠিক আছে, অগ্নাশয়ে সেরকম কিছু নয়, শুধু বলেছে অগ্নাশয় থেকে অ্যামাইলেজ, ট্রিপসিন আর লাইপেজ তিনটা উৎসেচক বেরোয়। কি নাম বললাম আমরা? অগ্নাশয়। অগ্নাশয়, অগ্নাশয় থেকে তিনটা হরমোন খরিত হয়। কি কি নাম? লাইপেজ, অ্যামাইলেজ। কি কি খরিত হয়? লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। তাহলে আমরা কি বললাম দেখ, লালাগ্রন্থি থেকে একটা উৎসেচক বেরোয়, তার নাম কি? টায়ালিন। টায়ালিন শ্বেতসারকে কিসে পরিণত করে? মল্টোজে পরিণত করে। যকৃতে, যকৃতে থাকে পিত্তথলি, ওই যে সবুজ রঙের, ঠিক আছে, পিত্তথলি। পিত্তথলি থেকে কোন রস বেরোয়? পিত্তরস। আর এই পিত্তরস ফ্যাটকে ভাঙিয়ে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারিলে পরিণত করে। ঠিক আছে, আর অগ্নাশয় থেকে তিনটা উৎসেচক বেরোয়, সেটার নাম লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন মনে রাখবে। অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। শুনে রাখে, এখানে বলে দিচ্ছি আমি। অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি। দুটো গ্রন্থি আছে, একটার নাম হচ্ছে বহিঃক্ষরা আর একটা নাম হচ্ছে অন্তঃক্ষরা। একটা নাম হচ্ছে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা। এই অগ্নাশয়ের মধ্যে বহিঃক্ষরারও কোষ আছে, অন্তঃক্ষরারও কোষ আছে। তাহলে এক মিক্স বলবো, মিক্স, মিশ্র। অগ্নাশয়কে কি গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি। কেননা দুটো গ্রন্থি আছে, একটা বহিঃক্ষরা আর ইয়ার মধ্যে বহিঃক্ষরারও কোষ আছে। বহিঃক্ষরা থেকে বেরোয় উৎসেচক। বহিঃক্ষরা থেকে কি বেরোয়? কি কি উৎসেচক বেরোচ্ছে দেখ, লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন। এইগুলো বেরোচ্ছে কোথার থেকে? অগ্নাশয় থেকে। আর এখান থেকে না হরমোনও বেরোয় দুটো। নাম শুনেছিস কেউ ইনসুলিন আর গ্লুকাগনের? ইনসুলিন নাম শুনেছিস? ইনসুলিন, ইনসুলিন আর গ্লুকাগন বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটোর জন্যেই সুগার যে হয় না, সুগার, গ্লুকাগন এই দুটোর জন্যেই হয়। এই দুটোর ডিসব্যালেন্স হয়ে গেলে সুগার হয়। এই দুটো কোথার থেকে বেরোয় তাইলে? তাহলে অগ্নাশয় থেকে উৎসেচকও বেরোচ্ছে আর হরমোনও বেরোচ্ছে। তার মানে বহিঃক্ষরাও আছে, বহিঃক্ষরা থেকে উৎসেচক বেরোয়। বহিঃক্ষরা থেকে কী বেরোয় বলতো? উৎসেচক। আর অন্তঃক্ষরা থেকে বেরোয় হরমোন। বহিঃক্ষরা থেকে বেরোয় উৎসেচক, অন্তঃক্ষরা থেকে বেরোয়। এর মধ্যে বহিঃক্ষরারও বৈশিষ্ট্য আছে, অন্তঃক্ষরার বৈশিষ্ট্য আছে। তাহলে অগ্নাশয়কে আমরা বলি মিশ্র গ্রন্থি। একটা মিশ্র গ্রন্থির উদাহরণ যদি প্রশ্ন আসে, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, লিখবি অগ্নাশয় বহিঃক্ষরা, বহিঃক্ষরা কোষ আর অন্তঃক্ষরার কোষ, দুটো কোষ দিয়েই গঠিত। বহিঃক্ষরার জন্য এটাতে কী বেরোয়? উৎসেচক বেরোয়। কী কী উৎসেচক বেরোয়? লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। আর হরমোনও বেরোয়, সেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। এবারে বইয়ে লেখা আছে অগ্নাশয়ের আইলেটস অফ লাঙ্গারহ্যান্স, এরকম একটা কোষ আছে। কোষটার নাম হচ্ছে আইলেটস অফ লাঙ্গারহ্যান্স। ওইখানে নাও থাকতে পারে ছকটাই, আইলেটস অফ লাঙ্গারহ্যান্স। থাকে তো ভালো, না থাকে তো ভালো, আরও ভালো, মুখস্থ করতে হবে না। ঠিক আছে, হ্যাঁ, নাই ঠিক আছে, তাহলে ভালো জিনিস। তাহলে লালাগ্রন্থিতে কী বেরোয়? টায়ালিন বেরোয়। টায়ালিন শ্বেতসারকে, লালাগ্রন্থি না নামায়নি, এটা আলাদা করার জন্য, এটা আলাদা করার জন্য।
এটা কোনো দিকে কিছু নামায়নি। এই পিত্তরস, পিত্তথলি থেকে পিত্তরস বেরোয়, নিয়ে এটা ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারিলে ছোটো তুলে। হ্যাঁ, তাহলে তার পিত্তরসটা আমরা মুছে দিলাম, পিত্তথলি থেকে পিত্তরস বেরোয়, সেটা তো জানিস, ওটা লিখলাম নেই। এবার তো বুঝতে পারছিস টায়ালাইন কি করে, শ্বেতসারকে মল্টজে পরিণত করে, আর পিত্তথলি থেকে কি বেরোয়, পিত্তরস, সেটা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে ভাঙিয়ে দেয়, ফ্যাটকে কি করে, ফ্যাটি অ্যাসিডে ভাঙিয়ে দেয়। আর অগ্নাশয় থেকে 3টে উৎসেচক বেরোয়, লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, আর 2টা হরমোনও বেরোয়, একটা নাম ইনসুলিন আর গ্লুকাগন। আর অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, এটাও তো আমরা বললাম। আর একটা আছে আন্তরিক গ্রন্থি, ঠিক আছে। আন্তরিক গ্রন্থি কি করে, আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস খরিত হয়, নামটা শোন, আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রস খরিত হয়, বুঝতে পেরেছিস কি? আন্তরিক গ্রন্থি থেকে কী খরিত হয়, আন্তরিক রস। আর এখান থেকে সেরকম কিছু করার মতো নাই। ওই চকটা থেকে আর কিছু নাই, ঠিক আছে। ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র তো হয়ে গেছিল, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের কাজ পড়াইছিলাম, সে আরোহী কলন অবরোহী কলন ওগুলো তো হয়ে গেছিল। লালা রসের কাজ কি, লালা রস, লালা রসের কি কাজ বল, এটা তো স্বাভাবিক বুদ্ধিতে বলা যায়। যে খাবারটা খাস সেই খাবারটা শুকনো শুকনো গিলতে পারবি, তার লালা রস কী করে খাবারটাকে ভিজায়। ধর রুটি খাচ্ছিস, রুটিটাকে লালা রস লাল কী করে ভিজাই দেই যাতে তুই গিলতে পারিস। তার কী করে, খাদ্যকে ভিজিয়ে নরম করে, খাদ্যকে ভিজিয়ে কী করে নরম করে। আর একটা কী করে, লালা লালা রসে কী পাওয়া যায়, টায়ালিন, সেটা শ্বেতসারকে ভাঙিয়ে মানে কার্বোহাইড্রেট খাবারটাকে ভাঙতে সাহায্য করে। 2টা কাজ বললাম লালা রসের, একটা হচ্ছে লালা রসে পাওয়া যায় টায়ালিন উৎসেচক, এই উৎসেচকটা শ্বেতসারকে ভাঙিয়ে একটা, আর খাবারটাকে ভিজাই পরে নরম করে যাতে আমরা গিলতে পারি। পারবি তো 2টো কাজ, না পারবি না রে? আরেকটা বলে দেবো কি, শুনবি? লালা রসে IgA বলে একটা আছে, IgA অ্যান্টিবডি আছে, IgA পরে পড়বো আমরা, এটা IgA একটা অ্যান্টিবডি আছে, IgA অ্যান্টিবডি আছে। আর অ্যান্টিবডি মানে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায়। তাহলে কী কী বললাম ভালো করে শুনবি। 1 নাম্বার হচ্ছে খাবারটাকে ভিজাতে সাহায্য করে, এটা সহজ, মুখস্থও করতে হবে না। প্রতিদিন খাচ্ছিস খাবার, দেখছিস লালা রসটা কী করছে, খাবারটাকে ভিজাচ্ছি। আর লালা রসে IgA বলে একটা অ্যান্টিবডি আছে, IgA অ্যান্টিবডিটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়ায়, এটাও সহজেই বটে। আর একটা তো লেখা আছে লালা রসে কী পাওয়া যায়, টায়ালিন, শ্বেতসারকে কিসে পরিণত করে। তার লালা রসের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই তো। কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এরকম বাছি করাই দিচ্ছি আমি, ঠিক আছে। বল, বলেছি লালাগ্রন্থে 3টে আছে, 3টা লালাগ্রন্থি আছে, সাব ম্যান্ডিবুলার, সাব লিঙ্গুয়াল আর প্যারাটিড। 3টা নামেই মুখস্থ করে রাখবি। কোথায় কোথায় অবস্থিত, এই কানের নিচে, আগের দিনই বলছিলাম না, কানের নিচে অবস্থিত, জিভের নিচে অবস্থিত, চোয়ালে অবস্থিত, 3টে আছে, 3 জোড়া। আর আরেকটা প্রশ্ন আছে, শুন, খাদ্য পরিপাকে পাকস্থলীর ভূমিকা কি করে, পাকস্থলী কি করে, খাদ্য হয় পরিপাকে, ভূমিকাটা বলতেই হবে। খাদ্য পাকস্থলী থেকে পাচক রস বেরোয়, পাকস্থলী থেকে কি বেরোয়, পাচক রস। পাচক রস মানে ওই খাবারটাকে পচাতে সাহায্য করে। পচাতে মানে এরকম পচাতে হয়, মানে খাবারটা থেকে যেগুলো ভালো গুণ আছে সেই ভালো গুণগুলো লিয়ার জন্য ভাঙতি খাবারটাকে। তাহলে পাকস্থলী থেকে কী খরিত হয়, পাচক রস। পাকস্থলী থেকে খরিত হয় পাচক রস। আর এই পাচক রসটা আমাদের খাবার পরিপাকে কি করে, সাহায্য করে। একদিন বলেছিলাম কি যে পাকস্থলী থেকে HCl খরিত হয়, বলেছিলাম। পাকস্থলী থেকে কোন অ্যাসিড খরিত হয়, HCl। আর এই খাবারে, তোরা যে খাবারগুলো খাচ্ছিস সেই খাবারে তো জীবাণুও থাকতে পারে, সেই জীবাণুগুলোকেও তো ধ্বংস করে HCl, ঠিক আছে। তাহলে
এরকম প্রশ্ন পড়তে পারে, বা এরকমও দিয়ে দিতে পারে যে পরিপাক ক্রিয়ায় যকৃতের ভূমিকা কি? যকৃতের ভূমিকা কি? যকৃতের কি বেরে পিত্তথলি থেকে পিত্তরস, পিত্তরস কোন খাদ্যকে ভাঙে? ফ্যাট জাতীয় খাদ্যকে ভাঙে। ফ্যাট জাতীয় খাদ্যকে ভাঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, ওইটাই ভূমিকা। পড়ে যেতে পারে এরকম 1-2 নাম্বার যে পরিপাকে পাকস্থলের ভূমিকা কি বা যকৃতের ভূমিকা কি। পারবি না লিখতে? 1-2 লাইন করে লিখতে পারবি না? কি কি ভূমিকা? যদি বলে যকৃতের ভূমিকা, যকৃতে পিত্তথলি থেকে কি বেরায়? এই পিত্তরসটা কোন খাদ্যকে ভাঙে? ফ্যাটকে। ফ্যাটকে ভাঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, ওই তো হয়ে গেল। এবার বইয়ে আরো একটু বাড়তি লেখা আছে, এরকম লেখা আছে ফ্যাটি অ্যাসিডকে ভাঙিয়ে অবদ্রব কারক রূপে পরিণত করে। অবদ্রব কারক, দেখো অবদ্রব কারক নামটা শোনার লাগিছে না? লয় লাগিবে না তো? ইমালসন কারক পড়িস নি? ইমালসন কারকের বাংলাটা দেখবি লেখা আছে অবদ্রব কারক। ফ্যাটটা কি বটে? তেল। তেলটা জলে গুলবে, গুলবে কি না? আর মনে করে দেখ, আমরা এখানে পড়াইছিলাম ভৌত বিজ্ঞানে ইমালসন কারক, তেল জলে গুলে না, সেই জন্য আমরা ডিটারজেন্ট, সাবান, সাবান গুঁড়ি ইমালসন কারক যোগ করি। বুঝতে পারছিস ভৌত বিজ্ঞান কত ইম্পর্টেন্ট? ভৌত বিজ্ঞান সব জিনিস তৈরি করে, জীবন বিজ্ঞান বল, রসায়ন বিজ্ঞান বল, ওরা সব চুরি করে লেই, সব প্রমাণ করে ভৌত বিজ্ঞান। ভূগোলে পড়েছিস, এতদিন ধরে ভূগোলে পড়ে এসছিস, গরম বায়ু হালকা হয় উপরে উঠে যায় কেন? গরম বায়ু হালকা হয় কেন? ভূগোলে পড়ে এসছিস পৃথিবীর উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ চাপা কমলা লেবুর মতো দেখতে হয়। কারণ কি? চাপা হয় কি জন্যে? এতদিন ধরে পড়ে এসছিস জানিস, মানি লিজিস হয় হয়। আবার কেউ কেউ বলে চলতে চলতে খেয়েই গেছে, সেই জন্য উপর নিচ চাপা হয়ে গেছে। সব এগুলো ভৌত বিজ্ঞান, সব এগুলোর অ্যান্সার পেয়ে যাবে ভৌত বিজ্ঞান পড়লে। রাস্তার যেখানে টার্নিংগুলো হয় না, একটু ভালো করে লক্ষ্য করবে, টার্নিংগুলো এরকম এরকম সোজা হয় না, একটু উঁচু করা হয়, দেখবি? দেখেছিস কি? যেগুলো বাঘ আছে, তো বাঘগুলো এরকম সোজা নাই, একটু বাঁকানো আছে এরকম রাস্তাটা। কারণ কি? সবগুলার পিছনে ভৌত বিজ্ঞান আছে, ঠিক আছে? আর না হলে সে ইতিহাস পড়লে পলাশী যুদ্ধে এই হয়েছিল ওই হয়েছিল মুখস্থই হবে, ওরা তো কোনোদিন পাল্টে যাবে না, বটে কি? আর ওগুলো জানেও সেরকম কিছু আমার মনে হয় না কিছু লাভ আছে বলে। তারপরে আবার বিভিন্ন লোকের বিভিন্ন মত আছে, ইতিহাসও পড়তে হবে, সব পড়তেই হবে, ঠিক আছে, কিন্তু এইটা মাস্ট, ভৌত বিজ্ঞান পড়তেই হবে। প্রত্যেকটা জিনিসে ভৌত বিজ্ঞান খুঁজে পাবে, প্রত্যেকটা জিনিসে, এতটা ইম্পর্টেন্ট। দেখ জীবন বিজ্ঞানও আছে, জীবন বিজ্ঞান বলে দিচ্ছে অবদ্রব কারক, কিন্তু কারণ কি? ভিলাই কি পড়াইছিলাম? ভিলাই কি আর ভিলাইয়ের কাজ? ভিলাই বা ভিল্লি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য বারবার বলে দিচ্ছি, ভিল্লি বা ভিলাই ইম্পর্টেন্ট। সে আঙ্গুলের মতো খাবারটাকে শোষণ করে, পুষ্টিগুণটাকে শোষণ করে। পড়বি পড়বি, তোরা রিভাইজ দিস নি? আছে, দেখবি ভালো করে। কুফার কোষ কোথায় থাকে? কুফার কোষ, শুনবি নামটা, কুফার কোষ, শর্টে পড়তে পারে। কুফার কোষ থাকে যকৃতে। কুফার কোষ কোথায় থাকে? যকৃত। যকৃত বললে আর তোরা বুঝতে পারবি নি। লিভার। কুফার কোষ কোথায় থাকে? লিভারে থাকে। ই জানিস প্রতিরক্ষা দেয়, সুরক্ষা দেয় যকৃতকে। তাহলে কুফার কোষ কি বা কোথায় থাকে পারবি লিখতে? কুফার কোষ কোথায় থাকে? যকৃতে থাকে। কোথায় থাকে? আর এটার কাজ কি? যকৃতকে সুরক্ষা দেয়া, সুরক্ষা করা মানে রক্ষা করা। কুফার কোষ, কুফার কোষ কোথায় থাকে? যকৃতে। মনে রাখবি, এটাও শর্টে প্রশ্ন পড়তে পারে। শুন, এরকম একটা প্রশ্ন পরীক্ষাতে পড়েছে যে পিত্তে কোনো উৎসেচক থাকে না। পিত্তে মানে ওই যে পিত্তরস, পিত্তরসে কোনো উৎসেচক থাকে না, কিন্তু তাও এটাকে পাচক রস বলে। পাচক রস মানে কি? যেগুলো খাবার হজম করতে সাহায্য করবে সেইগুলোকে বলবো পাচক রস। পাচক রস কাকে বলবো? যেগুলায় খাবার হজমে সাহায্য করবে সেইগুলোকে পাচক রস বলবো। পিত্তে কোনো পাচক রস থাকে না,
কিন্তু তাও আগে কি বলি আমরা, পাচক, কোনো পাচক রস থাকে না, তাই তো। তাও পিত্তকে কি বলা হয়, এই সরি পাচক রস, উৎসেচক থাকে না বললাম মনে হয় লয় প্রশ্নটা হচ্ছে পিত্তে কোনো উৎসেচক থাকে না, পিত্তে কোনো উৎসেচক থাকে না, তাও এটাকে পাচক রস বলা হয়। কারণ কি, পিত্তে থাকে, পিত্তে মানে পিত্তরসে কি থাকে, কি করে পিত্তরস, পিত্তথলিতে থাকে পিত্তরস। এই পিত্তরস ফ্যাটকে ভাঙিয়ে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। তার মানে ফ্যাটকে ভাঙতে সাহায্য করছে কি না, সে উৎসেচক থাকে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পিত্তরসে মানে পিত্তথলিতে কি থাকে, পিত্তরস, উৎসেচক থাকে না, ঠিক আছে, কিন্তু এই তো ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত করছে, তাই ইয়াকে পাচক রস বলে। কোনো উৎসেচক থাকে না, পিত্তে কোনো উৎসেচক থাকে না, কিন্তু তাও একে পাচক রস বলা হয়। কারণ কি, পিত্তরস ফ্যাটকে ভেঙে কিসে পরিণত করে, ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, সেই জন্যে পিত্তরসকে পাচক রস বলা হয়। আমরা একদিন বলেছিলাম পেরিস্টলিসিস সংকোচন, এরকম কিছু বলেছিলাম, পেরিস্টলিসিস সংকোচন সব ভুলে গেছে। সে এরকম মানুষের এরকম গলবিলটা আছে ফানেলের মতো, মনে পড়ছে, এখানে মুখটা ছিল, এখানে এরকম করে মুখটা ছিল, ঠিক আছে, এরকম মুখের দরকার নেই আমাদের, এরকম করে গলবিল ছিল। এই যে ফানেলের মতো অংশটা কি বলেছিলাম আমরা, গলবিল নিয়ে এই যে সরু সরু অংশটা এটাকে বলেছিলাম গ্রাসনালী, মনে পড়ছে, নিয়ে এইখানে যে আকারের ছিল পাকস্থলী। তো এই যে গ্রাসনালী, ভালো করে শুনবি, এই যে গ্রাসনালী, এইখানে খাবারটা যদি খাবার খাই শুয়ে দিয়েছিস, কিন্তু তাও তো খাবারটা দেখবি ধীরে 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 পেটকে যায় কিভাবে, এই যে গ্রাসনালী ই কি করে, একবার সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, বারবার সংকোচন প্রসারণ করে খাবারটাকে পৌঁছায় দেয় পাকস্থলীতে। এই সংকোচন প্রসারণটাকে বা এই চলনটাকে বলা হয় পেরিস্টলিসিস চলন। এই চলনটাকে বলা হয় পেরিস্টলিসিস চলন। কি বললাম ভালো করে শুনবি, এই ফানেলের মতো অংশটা কি বলা হয়, গলবিল। গলবিলের পরবর্তী অংশটা কি বলেছিলাম, গ্রাসনালী, মনে আছে তো, ফানেলের মতো অংশটা গলবিল, তারপরে গ্রাসনালী, নিয়ে সেই পাকস্থলী ছিল। তাহলে এই যে গলবিল থেকে খাবারটা কার মাধ্যমে যায়, গ্রাসনালীর মাধ্যমে যায়। এই গ্রাসনালী কীভাবে খাবারটাকে পাঠায়, একবার করে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। এই চলনটাকেই বলা হয় পেরিস্টলিসিস চলন। 1-2 নম্বরে পড়ে যেতে পারে। প্রাণী দেহে খাবার কোথায় কোথায় হজম করে, একটা করে মুখবিবরে, মানে মুখেই কিছুটা হজম, মুখেই হয়ে যায়, কিছুটা, পুরোটা হয় না, কিছুটা হয় পাকস্থলীতে, কিছুটা হয় ক্ষুদ্রান্তে। তাহলে কোথায় কোথায় হজম হয়, মুখবিবরে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে। উপচিতি বিভাগ অপচিতি বিভাগ পড়ানো হয়ে গেছে তো লয়। এবার শুন, উৎসেচক। উৎসেচক 3 প্রকারের আছে, দেখ বইও আছে। পাইছিস কি উৎসেচক, দেখ আছে, একটা আছে অ্যামাইলোলাইটিক আছে, ঠিক আছে, একটা আছে প্রোটিওলাইটিক, আর একটা আছে লাইপোলাইটিক। পাইছিস কি, আমরা শেষের ধার থেকে পড়াচ্ছি, লাইপোলাইটিক থেকে পড়াচ্ছি, হ্যাঁ, লাইপোলাইটিক, লাইপোলাইটিক উৎসেচক। লাইপোলাইটিক উৎসেচক। তো এই লাইপোলাইটিকের নাম শুনে কি মনে হচ্ছে, যেসব উৎসেচক কাকে ভাঙবে, ফ্যাটের অপর নাম লিপিড, কেউ জানিস, ফ্যাটের অপর নাম হচ্ছে লিপিড, লিপিড মনে রাখবি, ফ্যাটের অপর নাম হচ্ছে লিপিড। লাইপোলাইটিক উৎসেচক মানে কি উৎসেচক, যেসব উৎসেচক লিপিডকে
বা ফ্যাটকে, লিপিডও লিখতে পারিস, তোর যদি মনে হচ্ছে লিপিড লিখবো নাই ফ্যাট লিখবো তাও লিখতে পারিস। যেসব উৎসেচক ফ্যাটকে ভাঙিয়ে কিসে পরিণত করবে? আর ও গ্লিসারলে পরিণত করে। তো কোন কোন বইয়ে কি লেখা আছে শুন, যেসব উৎসেচক লিপিডকে ভেঙে বা ফ্যাটকে ভেঙে কিসে পরিণত করে সেই উৎসেচকটাকে বলবো আমরা লাইপোলাইটিক। দেখ একবার পড়ে, এইটাও লেখা থাকতে পারে, আর না হলে সরল শর্করা ওই সরল কঠিন দিয়েও লেখা থাকতে পারে। পাইস না লাইপোলাইটিক? তোরা পাইছিস? ওই বইটার থেকে পড়, লাইপোলাইটিক উৎসেচক। লাইপোলাইটিক উৎসেচক মানে কি, যে সব উৎসেচক কাকে ভাঙবে? লিপিডকে বা ফ্যাটকে। লিপিডকে বা ফ্যাটকে ভাঙিয়ে পরে কিসে পরিণত করবে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। কিন্তু কোনো কোনো বইয়ে এইটা না লিখে দেখবি ফ্যাটি অ্যাসিডের জায়গায় কি লিখে জানিস? ফ্যাটকে ভাঙিয়ে সরল ফ্যাট তৈরি করে। এইটা দিছে নাকি? তাও ওইটা আরো সহজ, এই বইটাতে লিখেছে যেসব উৎসেচক কাকে ভাঙবে তাকে লাইপোপ্রোটিক লাইপোলাইটিক। লাইপোলাইটিক উৎসেচক কাকে বলে? বল, লাইপোলাইটিক উৎসেচক কাকে বলে? কাকে ভাঙবে? ফ্যাটকে ভাঙবে, তাকে আমরা বলবো লাইপোলাইটিক। এইটা যদি না মনে রাখছে নাও লিখতে পারিস। কি লিখবি শুন, লাইপোলাইটিক উৎসেচক যে উৎসেচক লিপিডকে ভাঙে বা লিপিডকে পরিপাক করে বা লিপিডকে পরিপাকে সাহায্য করে, যাই লেখ। যেসব উৎসেচক কাকে কাকে সাহায্য করে ভাঙতে? লিপিডকে বা ফ্যাটকে। তো যেটা মনে হবে সেটা লিখবি। যেসব উৎসেচক ফ্যাটকে ভাঙতে সাহায্য করে, ফ্যাটকে পরিপাকে সাহায্য করে, যা লিখবি। যেসব উৎসেচক ফ্যাটকে পরিপাকে সাহায্য করে তাকে আমরা বলবো লাইপোলাইটিক উৎসেচক। যদি এইটা পারিস লিখতে এইটাই লিখবি। আর যদি কারো মনে হচ্ছে আমি পুরোটাই পারবো, যেসব উৎসেচক ফ্যাটকে পরিপাক করে কিসে পরিণত করে? সরল ফ্যাট যদি মনে থাকে তাও লিখতে পারিস, না নাহলে একটু আগে কি বললাম বলতো? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। নামগুলো অদ্ভুত বটে, ঠিক আছে, কিছু করার নাই, মুখস্থ করতে হবে। কি বললাম দেখ, লাইপোলাইটিক উৎসেচক। যারা সহজ মুখস্থ করতে চাইছে তারা শুন আগে। লাইপোলাইটিক উৎসেচক যে উৎসেচক ফ্যাটের পরিপাকে সাহায্য করে তাকে লাইপোলাইটিক উৎসেচক। যারা সহজভাবে মুখস্থ করতে চাইছে এটা লিখলেও নাম্বার পাবি। এবার কোনো কোনো স্যারের মন শান্তি হয় না, সেই জন্য ডিটেলস লিখতে হবে। হ্যাঁ, যেসব উৎসেচক ফ্যাটকে ভেঙে, লিপিড ছাড়, লিপিড বাদ দে, লিপিড দিয়ে প্রায় বেশি গোলমাল হয়ে গেছে। যেসব উৎসেচক কাকে ভাঙে ও গ্লিসারলে পরিণত করে সেই উৎসেচকটাকে বলবো আমরা লাইপোলাইটিক। পরেরটা হচ্ছে প্রোটিওলাইটিক। নামটা শুনি কি মনে হচ্ছে বল? যেসব উৎসেচক কাকে ভাঙবে? প্রোটিনকে ভাঙবে। আর প্রোটিনকে ভাঙিয়ে কিসে পরিণত করবে? এই বইটাতে না একটু কঠিন করে লিখেছে, ইংরেজিতে লিখেছে তো, প্রোটিওলাইটিক এইলাইটিক। দেখ একদম সহজভাবে বলে দিচ্ছে শুনবি। এই লাইপোলাইটিকের বাংলা কি জানিস? ফ্যাট ভঙ্গক উৎসেচক। এটার নাম কি? আমি সহজভাবে পড়াচ্ছি, তাহলে এটা একটু তাড়াতাড়ি মুখস্থ হবে। দেখ, লাইপোলাইটিকের অপর নাম হচ্ছে ফ্যাট ভঙ্গক উৎসেচক। এইবার দেখ, দেখ এইবার মুখস্থ করতে আরো বেশি সুবিধা হবে। এটার বাংলাটা কি দেখ, ফ্যাট ভঙ্গক উৎসেচক মানে যে উৎসেচক কাকে ভাঙতে সাহায্য করে। তাহলে যে সব উৎসেচক ফ্যাটকে ভাঙতে লিখিস না, একটু পরিপাকে লিখবি। যে উৎসেচক ফ্যাটকে পরিপাকে সাহায্য করে
ফ্যাট ভঙ্গক উৎসেচক বলে। যারা একদম সহজ বলতে চাইছে সেইটা তারা লিখবি, আর না হলে লিখবি যে সব উৎসেচক ফ্যাটের পরিপাক করে গ্লিসারলে পরিণত করে তাকে বলবো আমরা ফ্যাট ভঙ্গক উৎসেচক। আর ইয়ার ইংরেজি নামটা হচ্ছে লাইপোলাইটিক। ইংরেজি নামটা কঠিন লেগেছে তাই তো। এবার দেখ প্রোটিওলাইটিক, ইয়ার অপর নাম হচ্ছে প্রোটিন ভঙ্গক। বাংলা নামটাই মনে রাখবি তোরা, দুটো নামে দিয়ে আছে, যদি কোনো কারণে দিয়ে দেয়। প্রোটিন ভঙ্গক উৎসেচক, এর দেখিস না তোরা। প্রোটিন ভঙ্গক উৎসেচক নামটা শুনে কি মনে হচ্ছে বল? প্রোটিনকে ভাঙবে। তাহলে যেসব উৎসেচক প্রোটিনের পরিপাকে সাহায্য করে, প্রোটিন ভঙ্গক উৎসেচক, দেখ নামটা হচ্ছে প্রোটিন ভঙ্গক। যেসব উৎসেচক প্রোটিনের পরিপাকে সাহায্য করে তাকে প্রোটিন ভঙ্গক উৎসেচক বলে। আর যদি কেউ আরো ভালোভাবে লিখতে চাইছিস তারা এটা লিখবি প্রোটিনকে ভেঙে কি করে অ্যামাইনো অ্যাসিড, কি করে অ্যামাইনো অ্যাসিড। ইংরেজি নামটা দেখিস না, যদি কঠিন লেগেছে বাদ দে, তাহলে ইংরেজি নামগুলোই বাদ দিয়ে দিচ্ছি। বল ফ্যাট ভঙ্গক উৎসেচক কাকে বলে সহজ ভাবে? হ্যাঁ, প্রোটিন ভঙ্গক উৎসেচক প্রোটিনকে ভাঙিয়ে কিসে করে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে, তাকে বলবো আমরা প্রোটিন ভঙ্গক। ঠিক আছে, আর একটা আছে দেখ শর্করা ভঙ্গক, পাইছিস কি? এটা হলো প্রোটিন ভঙ্গক, এটা হলো প্রোটিন ভঙ্গক, এটা হলো ফ্যাট ভঙ্গক, আর একটা আছে শর্করা ভঙ্গক। এর নামটা শুনি কি মনে হচ্ছে রে? শর্করা ভঙ্গক উৎসেচক, পুরোটা লিখলাম না আমি। তাহলে উৎসেচক তিন প্রকার, একটা হচ্ছে ফ্যাট ভঙ্গক উৎসেচক, প্রোটিন ভঙ্গক উৎসেচক আর শর্করা ভঙ্গক। তিনটেই তো খাবার আছে, শর্করা, প্রোটিন আর তিনটা ভঙ্গক উৎসেচক। শর্করা ভঙ্গক কি করে জানিস? যেটা জটিল শর্করা থাকে, জটিল শর্করাকে ভাঙিয়ে, এদিকে শুন, জটিল শর্করাকে ভাঙিয়ে সরল শর্করায় পরিণত করে। কিসে পরিণত করে? সরল শর্করাতে পরিণত করে। তাহলে শর্করা ভঙ্গক উৎসেচক কাকে ভাঙে? জটিল শর্করাকে সরল শর্করায়। আমরা তিনটে উৎসেচক পেলাম, সেটা হচ্ছে ফ্যাট ভঙ্গক। ফ্যাট ভঙ্গক উৎসেচক মানে কি? ফ্যাটকে ভাঙবে, ফ্যাটকে ভাঙিয়ে কিসে পরিণত করবে? আর গ্লিসারল। আর একটা পড়লাম আমরা প্রোটিন ভঙ্গক, প্রোটিনকে ভাঙিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। আর একটা পারলাম আমরা শর্করা ভঙ্গক। এবারে তো বুঝতে পেরেছিস। এবারে এটার নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক, না সরি, এটার নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক ওটা, এটা ঠিক আছে। এর নাম হচ্ছে প্রোটিওলাইটিক, ঠিক আছে। আর এর নাম হচ্ছে লাইপোলাইটিক। বুঝতে পেরেছিস কি? ইংরেজি নাম যদি বাই চান্সে পড়ে যায়। আর নাহলে যদি এরকম প্রশ্ন আসে যে উৎসেচক কত প্রকারের, কি কি সংজ্ঞা দাও, লিখবি ফ্যাট ভঙ্গক, প্রোটিন ভঙ্গক, ইংরেজি নাম লেখার কোনো দরকার নেই। আর ইংরেজি নামে যদি দিয়ে দেয়, প্রোটিনের ইংরেজি নাম হচ্ছে প্রোটিওলাইটিক, এইটার নাম লাইপোলাইটিক, আর ইয়ার নাম অ্যামাইলোলাইটিক। বুঝতে পেরেছিস তো? পড়লে পারবি তো লিখতে? তাহলে এটা তিনটা আমাদের উৎসেচক হয়ে গেছে। টায়ালিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? টায়ালিন এই পড়ানো হয়ে গেছে। টায়ালিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? টায়ালিন মনে করে দেখ, লালা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এটা কোন জাতীয় খাদ্যকে পরিপাক করে? শ্বেতসারকে কিসে পরিণত করে? এটা পড়েছি, ময়নাগুড়ি গার্লস হাই স্কুলে পড়েছি এটা। দেখছি আছে বই দিয়া।
শুন উৎসেচক কাকে বলে দিয়ে আগে। এই তিনটে ক্লিয়ার হয়েছে তো? এই তিনটার উদাহরণ করবি, ভালো করে শুনে রাখ। শুধু এই তিনটা করলে হবে নাই, এই তিনটার উদাহরণ করবি। এই শর্করা ভঙ্গকের উদাহরণ দেখাচ্ছে টায়ালিন। শর্করা ভঙ্গক টায়ালিন আছে, প্রোটিনে আছে দেখ পেপসিন, হ্যাঁ, আর এইটাতে মনে হয় আছে ইরিপসিন, ইরিপসিন আছে, আর কি আছে আমার মনে নাই। এক দুটো করে সংজ্ঞা মুখস্থ উদাহরণ মনে রাখবে। হ্যাঁ, উৎসেচক কাকে বলে এটা বলা হয় নাই। উৎসেচক কাকে বলে আছে? উৎসেচক কি করে জানিস? যদি কারোর মধ্যে ঝগড়া হয়, সেই ঝগড়াটাকে বাড়ায় দেয়। ঝগড়াটা কি করে বাড়ায় দেয়? যেমন ধর সাগাতের বিবেকে ঝামেলা হচ্ছে, ঠিক আছে, আর এইটাতে ভালো উৎসেচক হিসেবে কাজ করবে আমার মনে হয় সাদা বিকাশ ইয়ে করবে এখানে, শান্ত বটে, ঠিক আছে, সাদাই বটে ঠিক আছে। সাদার বিবেকে ঝামেলা হচ্ছে আর সাগা উৎসেচক হিসেবে কাজ। সাগা কি করবে? সাগা বিবেকের কাছকে যাবে, বলে তোকে এইরকম এরকম বলছিল, আবার ও সাদার কাছকেও যাবে, নিবে বলবে তোকে আবার এরকম এরকম বলছিল। মানে ও কি করে দিচ্ছে? গন্ডগোলটা লাগাই দিচ্ছে, তাই তো? কিন্তু ওর কোনো ক্ষতি হবে? তাহলে উৎসেচক হচ্ছে এমন একটা বস্তু যেটা বিক্রিয়ার বেগটাকে বাড়ায় দেয়। শুনবি রে, বিক্রিয়ার বেগটাকে, বিক্রিয়ার বেগকে কি করে দেয়? বাড়ায় দেয়। তো বাড়ায় দেয়, এটা আমাদের জীবন বিজ্ঞানের ভাষায় লেখা আছে ত্বরান্বিত করে। বেগকে কি করে? ত্বরান্বিত করে। কে কে ঝামেলাটা লাগাচ্ছিল? সাগা, তাই তো? সাগার কোনো পরিবর্তন হয়েছে কি? তোদের ঝামেলা হয়ে যাবে, তোরা মারপিট করে হাত পা ভাঙে বসে রইবি, কিন্তু ইয়ার কোনো পরিবর্তন হবে? তাহলে আমরা লিখতে পারি ঝামেলা শেষে, ঝামেলার শেষে, ঝামেলা শেষে সাগার কোনো পরিবর্তন, পরিবর্তন সাগা তাহলে কি করছিল? ঝামেলাটাকে বাড়াই দিচ্ছিল, ঝামেলাটাকে বাড়াই দিচ্ছিল। ও দেখছি আমার নামটা লিখেছে নাকি। আর সাগার কিন্তু মানে ঝামেলাটা শেষে, দেখ ঝামেলার শেষে সাগার কোনো পরিবর্তন হয় না। হয় কি? সাগার কোনো পরিবর্তন হয় না। এত নাম লিখি নে রে, বিক্রিয়ার সাথে লিখেছি, ঝামেলার সাথে লিখিনি, কেন টেনশন নিচ্ছি? ঠিক আছে। আর উৎসেচক হচ্ছে একটা জৈব অনুঘটক। উৎসেচক হচ্ছে একটা জৈব অনুঘটক। আসলে অনুঘটকের মতনই কাজ করে উৎসেচক। আসলে আমি সংজ্ঞাটা বললাম না, এটা অনুঘটকের সংজ্ঞা, ভৌত বিজ্ঞান আছে অনুঘটকের সংজ্ঞা। তোরা এই ক্লাস 8-এ পড়েছিস কিনা জানিনি, 8-এ ছিল, ঠিক আছে। জৈব অনুঘটক। উৎসেচক কি বটে? প্রথমে লিখবি উৎসেচক হচ্ছে এক প্রকারের জৈব অনুঘটক। উৎসেচক কি? এক প্রকারের জৈব অনুঘটক, যা কি করে? বিক্রিয়ার বেগটাকে বাড়ায় দেয়, কিন্তু বিক্রিয়ার শেষে কোনো পরিবর্তন, সাগার কোনো পরিবর্তন হয় না। আর এটি উৎসেচক কি বটে? এক প্রকারের জৈব অনুঘটক। পরিপাকে সাহায্য করে যে উৎসেচক। এক মিনিট দাঁড়া। উৎসেচক, উৎসেচকের একটা বৈশিষ্ট্য, উৎসেচকের মধ্যেই প্রোটিন থাকবে। উৎসেচক কি ধর্মী হয়? উৎসেচক হয় প্রোটিন ধর্মী। এই শুন রে, উৎসেচক কি ধর্মী? প্রোটিন ধর্মী। কি বটে? জৈব অনুঘটক। উৎসেচক প্রোটিন ধর্মী এক প্রকার জৈব অনুঘটক। ই কি করে? বিক্রিয়ার বেগটাকে বাড়ায় বা কমায়। ই কোথায় তৈরি হয়? তোর একটা মানুষ মারা গেছে, তার দেহে তৈরি হবে উৎসেচক। তাহলে কোন কোষে তৈরি হয়? সজীব কোষে না মৃত কোষে? সজীব কোষে উৎপন্ন হয়। সজীব কোষে যে বিক্রিয়াগুলো, কোষে যে বিক্রিয়াগুলো ঘটবে, কোষে আর কোষের বাইরে, কোষে আর
যে বিক্রিয়াগুলো ঘটবে ওই বিক্রিয়াগুলোর বেগটা বাড়ায়। মানে তোর তুই ধর বাইরে চুন গুলিছিস আর তোর ভিতরে তোর দেহের ভিতরে উৎসেচক করিতেছে, ওই বেগটাকে বাড়াই দিবে। হবে কি এরকম কোষটা তোর শরীরের মধ্যে বেগ মানে যে বিক্রিয়াগুলো ওইটাকে বাড়াতে পারবে। কি বললাম দেখ, উৎসেচকের প্রথম বৈশিষ্ট্য, উৎসেচক এক প্রকারের প্রোটিনধর্মী জৈব অনুঘটক। প্রোটিনধর্মী অনুঘটক এইটা কোথায় তৈরি হয়? সজীব কোষে না মৃত কোষে? সজীব কোষে তৈরি হয়। সজীব কোষে যে বিক্রিয়াগুলো ঘটে, কোষে বা কোষের বাইরে যে বিক্রিয়াগুলো ঘটে সেই বিক্রিয়ার বেগটাকে কি করে দেয়, আর বিক্রিয়া শেষে এইগুলোর কোনো পরিবর্তন হয় না। এইবার উৎসেচকের সঙ্গে পড়ে দেখতে পারিস তোরা। বুঝতে পারলি কেন লেখা আছে বইয়ে যে নির্দিষ্ট সাবস্ট্রেট থেকে নির্দিষ্ট উৎসেচক খরিত করে। যেমন টায়ালিন কোথার থেকে খরিত হয়? লালা রস থেকে। তুই পাকস্থলীতে যাই বলবি তুমি আমাকে টায়ালিন দাও, পারবে দিতে? তুই আন্তরিক গ্রন্থিতে যাই পরে বললে আমাকে টায়ালিন দাও, পারবে দিতে? তার মানে উৎসেচক নির্দিষ্ট গ্রন্থি থেকেই খরিত হয়। বুঝতে পারছিস? উৎসেচক নির্দিষ্ট গ্রন্থি থেকেই খরিত হয়, যে কোনো জায়গাতে পাবি নেই। ওই জন্য বই লেখা আছে, কিন্তু অত লেখার দরকার নাই। আমি বলবো পুরোপুরি লিখবি উৎসেচক প্রোটিনধর্মী জৈব অনুঘটক কোথার থেকে খরিত হয়? সজীব কোষে উৎপন্ন হয়। সজীব কোষের ভিতরে বা বাইরে যে বিক্রিয়া সেই বিক্রিয়াগুলোর বেগটাকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে কোনো পরিবর্তন। এইটাকে আমরা কি বলবো? এই অনুঘটকটাকে উৎসেচক। যদি বলে উৎসেচকের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য লিখবি এটি জৈব অনুঘটক, 2 নম্বর লিখবি এটি প্রোটিনধর্মী, 3 নম্বর লিখবি এটি বিক্রিয়ার বেগটিকে ত্বরান্বিত করে, 4 নম্বরে লিখবি সজীব কোষে উৎপন্ন হয়, 5 নম্বরে লিখবি বিক্রিয়া শেষে এদের কোনো পরিবর্তন, মানে সংজ্ঞাটাই। হ্যাঁ হ্যাঁ বৈশিষ্ট্য। দেখ এইরকম একটা ছক আছে, যে ছকটাতে কি লেখা আছে শুন রে। এই পরীক্ষাতে অনেকবার পড়েছি এটা অনেক স্কুলে, যে ছকের মাধ্যমে মানবদেহের শর্করা, প্রোটিন আর ফ্যাট ভঙ্গক উৎসেচকগুলির উৎস, ক্রিয়াবস্তু আর বিক্রিয়ালব্ধ পর্যায়গুলি লেখো। ঠিক আছে, দেখ এরা দেখিলে কোন দিকে আছে রে ছকটা? এই তো এই নিচে এরকমভাবে ছকটা আছে, দেখবি তোর। ঠিক আছে, এরকমভাবে। তো এইটাতে কি করতে হবে শুনি রে। টায়ালিন কোথার থেকে খরিত হয়? লালা গ্রন্থি থেকে খরিত হয়। কি করে? শ্বেতসারকে ভাঙে। শ্বেতসারকে ভাঙে কিসে পরিণত করে? মল্টোজে। সেরকম একই রকমভাবে এখানে আছে মল্টেজ কোথার থেকে বেরায়? লালা গ্রন্থি থেকে বেরায়। মল্টেজ কি করে? মল্টোজকে গ্লুকোজে পরিণত করে, 2 অণু গ্লুকোজে। হ্যাঁ, অগ্নাশয় গ্রন্থি থেকে, আন্তরিক গ্রন্থি থেকে বেরায় মল্টেজ। ঠিক আছে, তো এই যে ছকগুলো আছে এইগুলো সবগুলো হচ্ছে শর্করা ভঙ্গ। এরা সবাই কি করে? শর্করাকে ভাঙে। তারপরে দেখ নিচটাতে আছে প্রোটিন ভঙ্গক। এগুলো হচ্ছে প্রোটিন ভঙ্গক। নাম কি? পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইরিপসিন। দেখ সব সিন করে আছে। তাই যদি প্রশ্ন আসে প্রোটিন ভঙ্গক 2টি উৎসেচকের নাম, পারবি লিখতে? একটা নাম হচ্ছে পেপসিন আর ট্রিপসিন। কিন্তু যদি এই প্রশ্নটা পড়ে, এই যে এইখানে ছকে যে প্রশ্নটা দিয়ে আছে, এই পুরো ছক কাটি কিন্তু দেখাতে হবে। আর এইখানে বোঝানোর কিছু নাই, সে তোকে মুখস্থই করতে হবে। কি করে? টায়ালিন লালা গ্রন্থি থেকে বেরাই। কি বুঝাবি এটা? লালা গ্রন্থি থেকে বেরাই। শ্বেতসারকে কিসে পরিণত করে? মল্টোজে পরিণত করে। সে একই রকমভাবে পেপসিন বেরাই পাকস্থলী থেকে। কি করে? প্রোটিনকে কিসে পরিণত করে? পেপটোনে পরিণত করে। পাকস্থলী থেকে বেরায় প্রোটিনকে কিসে পরিণত করে? এখানে না মাঝে মাঝে শর্ট দিতে, এই ছকটা পুরোপুরি মুখস্থ করবি। ঠিক আছে, এই ছকটা পুরোটাই মুখস্থ করবি। দেখ শর্করা ভঙ্গকের নাম আছে, প্রোটিন ভঙ্গকের নাম আছে, আর ফ্যাট ভঙ্গকের নাম আছে। দেখেছিস কি? 3টা উৎসেচক আছে, 3টা উৎসেচকের উৎস আছে, 3টা উৎসেচকের কার্য আছে। দেখ ছকটা দেখিলে একবার, ওটা মুখস্থই করতে হবে, কিছু করার নাই। আমি যদি বুঝাই দিই, মানে বলেও দিই, তাহলে তোর একটু সুবিধা হবে, শুধু আর কিছু না। সেই তোকে মুখস্থ করতে হবে। আর দেখ শোষণ তো আমরা পড়াই দিচ্ছি, তাই তো? শোষণ মনে আছে রে? শোষণ কি? শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ পড়াইনি? পুষ্টির প্রথম দিনেই বলে দিয়েছিলাম শোষণটা কি বটে। এই যে খাবারটা হজম হলো, সে ভিল্লি বা ভিলাই আছে ছোট ছোট আঙ্গুলের মতো। কিসে পড়েছিলাম? ক্ষুদ্রান্ত না বৃহদান্ত্রে? ক্ষুদ্রান্তে। ভিল্লি পড়েছিলাম, ভিল্লি।
ওই ভিল্লি কি করে, শোষণ করে। আর আত্মীকরণ কি মনে আছে, ওই যে শোষণ করলেও ওগুলো প্রত্যেকটা কোষে কোষে পাঠাই দিবে। আর কোষে কি আছে, সাইটোপ্লাজম না প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম নিউক্লিয়াসটা সহ প্রোটোপ্লাজমে যুক্ত করে দিবে। এটাকে বলা হয় আত্মীকরণ। বলেছিলাম কি আত্মীকরণ, প্রথমে শোষণ করে, শোষণ করে পরে প্রত্যেকটা কোষে কোষে পাঠাই দিবে, সেটাকে বলেছিলাম আত্মীকরণ। আর বহিষ্করণ কি, যেগুলো অপাচ্য খাদ্য, মানে যে খাবারগুলো পচন হয় নাই, অপাচ্য, সেগুলো শরীর থেকে বাইরে বার করে দেবে, সেই জন্য নামটা দেখ বহিষ্করণ। যেগুলো অপাচ্য সেগুলোকে বাইরে বার করে দিই, এগুলো আমাদের পড়ানো হয়ে গেছে। তারপরে দেখ মাঝে মধ্যে কেমন প্রশ্ন দেয়, মাঝে মধ্যে এরকম প্রশ্ন দেয় যে শর্করা ভঙ্গকে কে কে সাহায্য করে, শর্করা ভঙ্গকে সাহায্য করে। প্রথমে 1 নম্বর পয়েন্টে দেখ, শুধু রিডিং পড়ে রাখবি। 1 নম্বরে সাহায্য করে, সেটা হচ্ছে মুখবিবর। মুখবিবরে কোন উৎসেচক আছে অনেকবার পড়েছি। মুখবিবরে লালারস আছে, লালারসে কি আছে, টায়ালিন আছে। টায়ালিন কি করে, শ্বেতসারকে, তাহলে এটা মুখে অনেকটা হজম হয়ে যায়। যেগুলো কার্বোহাইড্রেট খাবার বা শর্করা খাবার, তার বেশিরভাগটাই কোথায় পাচন হয়ে যায়, মুখবিবরে। আর হয় পাকস্থলীর নাম শুনেছিস, কিছুটা হয় পাকস্থলীতে পরিপাক হয়, পাকস্থলীতে কিছুটা হয়, কোথায়, পাকস্থলীতে। ঠিক আছে, এইরকম একই রকম ভাবে দেখবি শর্করা ভঙ্গকের পর আছে প্রোটিন ভঙ্গক। শর্করা ভঙ্গকের পর আছে প্রোটিন ভঙ্গক। প্রোটিন ভঙ্গকে কে সাহায্য করে, সেই কিরকম, মুখবিবর। কিন্তু মুখে এমন কোনো উৎসেচক থাকে না যে প্রোটিনকে ভাঙতে পারবে। কি বললাম ভালো করে শুন, প্রোটিনকে ভাঙতে কে কে সাহায্য করে, এরকম প্রশ্ন পড়ে। প্রোটিন পরিপাকে পাকস্থলীর এগুলোর ভূমিকা লেখো, বা প্রোটিন পরিপাক কোথায় কোথায় ঘটে। প্রোটিন পরিপাক কোথায় ঘটে, প্রথমে মুখবিবর। মুখবিবরে এমন কোনো উৎসেচক থাকে না যে উৎসেচকটা প্রোটিনকে ভাঙতে পারবে, মুখে একটাও থাকে না। কিন্তু পাকস্থলীতে থাকে পেপসিন। পাকস্থলীতে কোন উৎসেচক থাকে, পেপসিন। পেপসিন কাকে ভাঙে জানিস, প্রোটিনকে ভাঙে। পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটনে পরিণত করে, পেপটনে পরিণত করে। বল রে, এটা বুঝতে কোনো অসুবিধা? পাকস্থলীতে কি উৎসেচক থাকে, পেপসিন। এই পেপসিন প্রোটিনকে ভাঙিয়ে কিসে পরিণত করে, মুখে এমন কোনো উৎসেচক থাকে না যা প্রোটিনকে ভাঙতে পারবে। মুখে কি উৎসেচক থাকে, টায়ালিন নাম শুনিস, টায়ালিন। কাকে ভাঙে টায়ালিন, শর্করাকে না প্রোটিনকে না ফ্যাটকে? শর্করাকে, শ্বেতসারকে বললাম না, শ্বেতসার। টায়ালিন কাকে ভাঙে, শ্বেতসারকে। তাহলে মানে কার্বোহাইড্রেটকে ভাঙতে পারে মুখে। মুখে তো লালারস থাকে, ওই লালারস কাকে ভাঙতে পারে, শর্করা, প্রোটিন, ফ্যাট। শর্করাকে, কিন্তু প্রোটিনকে ভাঙতে, ওই জন্য গণিত চিহ্ন দিয়েছি যে মুখে এমন কোনো উৎসেচক থাকে না যে প্রোটিনকে ভাঙতে পারবে, কিন্তু পাকস্থলী পারবে। এইটা মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে দেখলাম, সালে দিয়ে আছে, সেই জন্য বলে দিলাম। ঠিক আছে।